আমার মনে হয় গয়নাগুলো ফেরত পাওয়া যাবে। যে দোকানে বন্ধক দিয়েছে সেই দোকানে যদি টাকাটা ফেরত দিয়ে দেওয়া হয় গয়নাগুলো পাওয়া যাবে। আরে বাবু, সে আমি ব্যবস্থা করে নেব, আপনি চিন্তা করবেন না। কিন্তু ওরা কত বড় স্ক্যান্ডালের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে বুঝতে পারছেন? আজকালকার মেয়েরা এই ভুলটাই করে, নিজেদেরকে প্রচন্ড বুদ্ধিমান মনে করে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় ফাইনাল যখন রেজাল্ট বেরোয় দেখা যায় যে বোকা। কিন্তু মানতে চায় না, ভাবে যে আমরা খুব চালাক, আর চালাকির দাম দিতে হয় ফাইনালি। এনিওয়ে, আমি ইমিডিয়েটলি ছেলেটাকে অ্যারেস্ট করবো। শঙ্কর, আপনি একটা কাজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লেনটা আমাকে মেল করে দিন। খুব ভালো হয় যদি হার্ড কপি পৌঁছে দিতে পারেন। যা যা করার আমরা করছি। আরে বাবু, প্লিজ প্লিজ আমাদের পরিবারের সম্মানটা আপনি বাঁচান। চিন্তা করবেন না শঙ্কর, বরাবরের মতো এবারেও আমি পাশে আছি, একদম পাশে। সরি, আমি বোধহয় আপনাকে আমার ফ্যামিলি প্রবলেমে বড় বেশি জড়িয়ে ফেলছি। আমি আপনাকে কিভাবে হেল্প করব স্যার, আমি বুঝতে পারছি না। না মানে, কাঙালকে শাকের ক্ষেত দেখাবেন না। কোনোভাবে যদি মুনিয়ার কোনো ক্ষতি হয় তাহলে আমি বাঁচবো না। আর ওর মা বারবার চেষ্টা করে যাচ্ছে, এমন সব কাজ করে যাচ্ছে যাতে বাচ্চাটার ক্ষতি হয়। আর কিছু না, জানেন তো, এই সময় যদি এমন একজন কেউ থাকতো যেটা শক্ত ছাতার মতো আমাদের জীবনে, যে সমস্ত দুর্যোগ থেকে আমার মুনিয়াকে আড়াল করে রাখতে পারতো, তাহলে আমি একটু শান্তিতে জীবনটা কাটাতে পারতাম। সেরকম কোনো ব্যবস্থা আপনি করছেন না কেন? ঠিক কি করে সে ব্যবস্থা? মানুষের জীবনে একবার দুর্ঘটনা ঘটে গেলে আবার সে নতুন করে একটা নর্মাল জীবনে ফিরতে পারে না, তা তো নয় স্যার। আপনি অন্য কাউকে আপনার জীবনে বেছে নিন, যে আপনার মুনিয়াকে দেখবে। সেটা কি করে সম্ভব? মানে কি করে? হয়তো সে মানুষটা তো মুনিয়াকে ভালো নাও বাসতে পারে। তাছাড়া আমার যা এক্সপিরিয়েন্স বিপাশার ব্যাপারে, আর দিকে যেমন আপনার ক্ষেত্রে বলি, আমি জানি আপনি মুনিয়াকে ভালোবাসেন। মুনিয়া কেন, আপনি যে কোনো বাচ্চাকেই ভালোবাসেন। আপনি কি পারেন না মুনিয়ার হাতটা ধরতে? আমাদের দুজনের মাথার উপরে দুর্যোগের সময় সেই ছাতাটা হয়ে দাঁড়াতে? আপনি সেই শক্ত মানুষটা হন, আপনি আমার পাশে থাকুন। শোন, আমি সরি, মানে আমি কি বলতেছি, আমি কিন্তু এটা বলতে চাইনি, মানে আমি সরি। তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার জীবনে যেমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনার জীবনেও তো একটা দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনাটা আঁকড়ে বেঁচে আছেন কেন? আপনি কেন বেরিয়ে আসতে পারছেন না ওটার থেকে? উপায় নেই। আমি যদি ডিভোর্স করতে পারি তাহলে আপনি কেন পারছেন না? কিসের অসুবিধে? কি লাভ স্যার ডিভোর্স করে? কি করব তারপর? আত্মসম্মান নিয়ে বাঁচবেন। যে ছেলেটা আপনার সাথে কোনো সম্পর্ক রাখে না, যে ছেলেটা আপনার অস্তিত্বই স্বীকার করে না, তার বাড়িতে এইভাবে পড়ে থাকতে আপনার খারাপ লাগে না? সরি, আমি এটা আপনার অত্যন্ত ব্যক্তিগত বিষয়, এখানে আমার নাক গলানোটা উচিত খুবই না। খারাপ লাগে স্যার, অসম্মানে লাগে, অপমানে লাগে। আর ওই বাড়িতে লোকগুলোর মন জুগিয়ে চলাটা আমার কাছে আরো বেশি অপমানের। নিজেকে মনে হয় একটা কৃতদাস। কি করব বলুন? মধ্যবিত্ত পরিবারের ভ্যালু সিস্টেমটা তো একটু আলাদা না। আমার বাবা মা কোনোদিনও এই ডিভোর্সটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না স্যার, ওনারা ভয় পান।
ওনারা ভাবেন যে এরপর আমার বাকি জীবনটা চলবে কি করে, হয়তো হয়তো ওদেরকে আমায় টানতে হবে। অবশ্য অবশ্য কখনো কখনো আমার বাবা মা এমনটাও বলেছেন আমায়, মিথ্যে কথা বলবো না, ঠিক চলে আয় আমাদের কাছে। কেন চাই না জানেন? ভয়। এই পাড়ার লোকের 5 রকম কথা, সে 10টা কথার মধ্যে আমি কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চাই না স্যার। কি দরকার বলুন তো? চলে যাচ্ছে তো জীবনটা, এইভাবে চলে যাচ্ছে, যাক। তবে কি জানেন, প্রথম ভাবতাম হয়তো একদিন নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসবে, কিন্তু এখন আর অপেক্ষাই করি না, বরং এখন মনে হয় ও কোনোদিন না ফিরুক। হ্যাঁ স্যার, আমি 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 এইভাবেই আমার জীবনটাকে কাটিয়ে দিতে চাই। দেখুন, জীবন একটাই, সেটা কেন এরকম হেলা ফেলা করে আপনি নষ্ট করবেন? কেন এইভাবে বাঁচবেন? আর বিশেষ করে আপনার মতো এরকম ভালো একজন মানুষ। বলছেন? দেখুন, আমার সাথে আপনার যত বিবাদই থাকুক না কেন, এই কথাটা অন্তত কেউ অস্বীকার করবে না যে আপনি অত্যন্ত ভালো একজন মানুষ। স্যার, আমি তাহলে যাই এখন। হ্যাঁ, তাহলে কোথায় যাবেন? বললাম না স্যার, কথা বলতে বলতে চলে এসেছিলাম, তো আমি যাই একটু। আরে তো কোথাও যেতে হবে না, বসুন তো। আর শুনুন, মুনিয়ার আসতে দেরি আছে অনেক সময়, বসুন বসুন। না মানে স্যার, বাড়ির যদি কেউ কিছু মনে করে। আচ্ছা, কি অদ্ভুত কথা, কেন মনে করবে? এই বাড়িতে আপনি এসেছেন আমার সূত্র ধরে, আপনি আমার সাথে কথা বলেন, কেন কেউ কিছু মনে করতে যাবে? বসুন তো, আসুন বসুন। হ্যাঁ, তা ঠিক স্যার, মানে আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি এরকম সবসময় ইতস্তত করেন কেন? আপনি এরকম কুকড়ে থাকেন কেন আমার সামনে? ইতস্তত কই স্যার? না, আমি অফিসেও দেখেছি এটা। না, অফিসে কোনো আমি এরকম স্যার। আরে সাথে যখন কাজ নিয়ে আসেন তখন ঠিক আছে, যখন আমি এমনি কথা বলতে বসতে বলি একটু বসুন না, তখনই আমি দেখি আপনি কিরকম কুকড়ে যান। কে বলেছে বলুন তো? আমি এরকম করি না স্যার। আমি আমার চোখ দুটো খুব সাংঘাতিক, জানেন তো, এই দুটো চোখে অনেক কিছু ধরা পড়ে। দেখুন, আমি কিন্তু আপনাকে এম্বারেস করার জন্য কথাটা বলছি না। আচ্ছা, আপনার কি মনে হয়, মানে আমার কাছে থাকলে কি আপনার নিরাপত্তার অভাব বোধ হয়? সত্যি কথা বলতে গেলে এই প্রথম আমার মনে হয়েছে যিনি আমাকে 100 ভাগ নিরাপত্তা দিতে পারেন তিনি আর কেউ নন স্যার, আপনি। যদি তাই হয় তাহলে এত হেজিটেশন কিসের? দেখুন, আমি আপনার মতের বিরুদ্ধে এমন কোনো কথা বলবো না যাতে আপনার সঙ্গে আমার সম্পর্কটা শেষ হয়ে যায়। যেমন? আপনাকে বলি, তারপর আপনি কাল থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ করে দেন। আপনার সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ হলেও মুনিয়ার সঙ্গে কন্ট্যাক্ট থাকবে স্যার। মানেটা কি? আমি তো চাই আমার সাথেও যেন কন্ট্যাক্ট থাকে। আপনি কি এমন বলবেন যাতে আপনার সঙ্গে আমার কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে? যদি বলি, আমার এই অন্ধকার জীবনটায় আপনি একমাত্র যে আলো করে দিতে পারে। অস্বস্তিতে ফেললাম? আমি স্যার, এবার বাইরে সবাই আসলে মাসিমা মেসোমশাই অপেক্ষা করছেন। আমি আসুন, তবে আজ না হোক একদিন উত্তরটা দেবেন। আমি অপেক্ষা করে থাকব, কারণ আপনার এই একটা উত্তরের ওপর আমার অনেক কিছু নির্ভর করে থাকবে। কি নির্ভর করবে? সেটা আমার একান্ত ব্যক্তিগত হিসেব নিকেশ। আমি কিভাবে আপনার জীবন আলো করতে পারবো স্যার, আমি জানি না। একমাত্র আপনিই পারেন। গত কয়েক বছরে আমি কোনো মেয়েকে সহ্য করতে পারতাম না, বিপাশার ইনসিডেন্টের জন্য।
আমার আপনার জন্য আমি আবার মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল হয়েছি। এত বছর পর আমি আবার কোনো মেয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছি। এত বছর পর কোনো মেয়েকে আঘাত করে আমি কষ্ট পেয়েছি। এত বছর পর আমার অন্ধকার জীবনে আমি কোনো মেয়েকে আকাঙ্ক্ষা করেছি, এবং সেটা শুধুমাত্র আপনার জন্য। সে মেয়েটি আপনি। আমি এবার স্যার বললাম যে ভয় বা অস্বস্তির কিছু নেই। বাইরে মাস আপনি না চাইলে কিচ্ছু হবে না, আর আপনি যদি চান বাকিটা আমি সামলে নেব।